আসে এবং 5-1 এ একটা কোর্স নেই থিওরিওজেনোলজি। তো উনার কাছে যে ওয়েল ইমোশনটা নিয়ে আসছে আরকি। স্যার আপনার মাইক মনে হয় অফ স্যার। হ্যাঁ, একটু
হ্যালো। জি স্যার, শুনতে পারছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। লোকজন তো নাই তোমার। নামাজে গেছে নাকি? আচ্ছা দেখো আমরা আ কম্পেনিয়ন অ্যানিমাল যেটা তোমরা পেট অ্যানিমাল মেডিসিন বলো। পেট মেডিসিন এটা নিয়ে আজকে আলাপ করি। একটানা তো ওইদিকে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আ মাইট বি দিস ইস 4th ক্লাস, তাই না এটা? হ্যাঁ স্যার, এর আগে ৩ টা নিছেন। এর আগে ৩ টা নিয়েছি। 4th ক্লাস আমরা লাস্ট ক্লাসে আলাপ করেছিলাম ক্যানাইন রেবিস নিয়ে, তাই না? সেরকম আমরা আজকে আ এট লিস্ট ৩-৪ টা উম ভাইরাল ডিজিজ নিয়ে আলাপ করব। আ মোস্টলি ডগে। যেটা তোমরা দেখছো এতে স্ক্রিনে আ এই ডিজিজটা খুবই একটা প্রিভ্যালেন্ট ডিজিজ। খুব কমন একটা ডিজিজ ফর দ্যা ডগস। এবং তোমরা যখন হেক্সা ডগ সম্পর্কে পড়ছিলে, ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাট ইট ওয়াস ওয়ান অফ দেম প্রটেক্টেড বাই হেক্সা ডগ ভ্যাকসিন। ৬ টা ডিজিজ প্রিভেন্টেড হয় হেক্সা ডগ ভ্যাকসিন দ্বারা। তার মধ্যে আমরা পড়েছিলাম কি রেবিস, ক্যানাইন ডিসটেম্পার, ক্যানাইন হেপাটাইটিস, পার্ভোভাইরাস এন্টারাইটিস আর ২ টা হচ্ছে কি লেপ্টোস্পাইরা। লেপ্টোস্পাইরা ইন্টারভেন্স, সেরোবার হেমোরেজি, লেপ্টোস্পাইরা ইন্টারভেন্স সেরোবার কেনিকোলা। এই ৬ টা। তার মধ্যে এইটা হচ্ছে কি ক্যানাইন ডিসটেম্পার হচ্ছে অন্যতম। ঠিক আছে? এটাকে অন্য আরেকটা পপুলার নামেও ডাকা হয় সেটা হচ্ছে কি হার্ড প্যাড ডিজিজ। কেন বলা হয় আমরা পরে দেখছি। বলা হচ্ছে যে দিস ইজ একিউট টু সাব একিউট ডিজিজ। মাঝে, মাঝে এটা খুব একিউট আকারে দেখা যায়। মাঝে, মাঝে সাব একিউট আকারে দেখা যায়। হুম? obviously this is contagious disease. কনট্যাক্ট এর মাধ্যমে ছড়ায়। জ্বর হয় এখানে সেটা ফেব্রাইল ডিজিজ এবং in some occasions this is fatal disease. ওকে? বলা হচ্ছে যে এখানে মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট এর আ বা রেসপিরেটরি সিস্টেমের ম্যানিফেস্টেশন দেখা যায়। মানে সাইন সিম্পটম দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাইন সিম্পটম গুলি দেখা যায়। মানে এই সিস্টেম গুলি রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হওয়া এবং সাবসিকুয়েন্টলি ম্যানিফেস্টেশন বা তোমার সিম্পটম গুলি শো করে। দেখো এই আ ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসটা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির আন্ডারের একটা ভাইরাস এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে যদি আমরা কজাল প্যাথোজেন লিখতে দেই অবশ্যই তোমাদেরকে ফ্যামিলি নেম লিখতে হবে ভাইরাসটার, জেনাস নেম এবং স্পিসিস নেম যেটা নেম আরকি ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস সেটা লিখতে হবে। এই ৩ টা ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না আরকি ভাইরাসের নাম। সো এটার ফ্যামিলি হচ্ছে কি প্যারামিক্সোভিরিডি এবং জেনাস হচ্ছে কি মরবিলি ভাইরাস। তোমরা এই নাম ২ টা আসার পরেই তোমাদের মাথায় স্ট্রাইক করেছে কয়েকটা নেম। তোমরা আমি জানি না পিপিআর তোমাদের কে পড়িয়েছে, রিন্ডারপেস্ট কে পড়িয়েছে। আ এই ২ টা ডিজিজ যখন পড়ানো হচ্ছিল তখন অবশ্যই বলা হয় যে এইটা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির আন্ডারে মোরবিলি ভাইরাস জেনাসের আন্ডারের ভাইরাস। মানে রিন্ডারপেস্ট, পিপিআর এই ভাইরাসগুলির ফ্যামিলি হচ্ছে কি প্যারামিক্সোভিরিডি এবং জেনাস হচ্ছে কি মোরবিলি ভাইরাস। সেম জেনাসের আরেকটা ভাইরাস হচ্ছে কি ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস। ঠিক আছে? এছাড়াও মানুষের মিজেলস হয় যেটা হাম সেটাও কিন্তু প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির আন্ডারের ভাইরাস। এছাড়াও মুরগিতে নিউক্যাসল ডিজিজ সেটাও কিন্তু প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির আন্ডারের ভাইরাস বাট জেনাস ইজ ডিফারেন্ট। ঠিক আছে? ফ্যামিলি সিমিলার প্যারামিক্সোভিরিডি ফ্যামিলি। এবং এই ডিজিজটা বলা হচ্ছে কি সিডি ক্যানাইন ডিস্টেম্পার ঢাকা সিটিতেও রিপোর্ট করা গেছে ডগে এবং হয় ডগে মানে ঢাকাতে এটা প্রিভ্যালেন্ট ডিজিজ বা এন্ডেমিক ডিজিজ আকারে আছে। কি সিস্টেম এফেক্টেড হয় দেখো এর আগে আমরা দেখলাম। এটাকে বলা হয় কি মাল্টি সিস্টেমিক ডিজিজ। কি সিস্টেম এফেক্টেড হয়? দেখো লিম্ফেটিক টিস্যু মানে কি লিম্ফেটিক টিস্যু কোথায় থাকে? লিভার, তারপরে তোমার লিম্ফ নোড এগুলিতে। এই টিস্যুগুলি এফেক্টেড হয়। এছাড়াও এপিথেলিয়াল সারফেস অফ রেসপিরেটরি সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম
এছাড়াও এক্সো অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেমও এফেক্টেড হয়। এছাড়াও নার্ভাস সেল যেমন সেন্ট্রাল নার্ভাস গ্রে ম্যাটার এবং স্কুল করতে হোয়াইট এসে ফোন ম্যাটার নিয়ে চলে আসি। গ্রে এবং হোয়াইট কি ম্যাটারে করব? সেলগুলি এফেক্ট হয়। প্লিজ সাইফুল তোমরা একটু নিজেরা একটু মানে এটা খুব ডিস্টার্বিং, হ্যাঁ? তোমরা আনমিউট করে কথা বলতে থাকো। তোমাদের পার্সোনাল কথা যেমন সবাই শুনতে পারে, এটা একটু মানে কেয়ারফুল হওয়া উচিত। তোমরা এরপরে একটু অ্যালার্ট করে দিবা। এবং এটা আমি নোটিস করেছি মোস্ট অফ দ্য কেসে সিমিলার কয়েকজনের কথাই শোনা যায় আরকি। একটু প্লিজ কনসেনট্রেশন থাকে না আরকি। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গ্রে এবং হোয়াইট ম্যাটার যে আছে এবং তার সেলগুলি এফেক্টেড। এছাড়াও ইনটেগুমেন্টারি সিস্টেম স্কিন এফেক্টেড হয়। ঠিক আছে? ডিজিজটার এপিডেমিওলজিটা কি? বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই ডিজিজটা দেখা যায় এবং বলা হচ্ছে যে আনভ্যাকসিনেটেড পাপ্পি মানে বাচ্চা কুকুরের বলে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে কি এই ক্যানাইন ডিস্টেম্পার। ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ অফ আনভ্যাকসিনেটেড পাপস বা পাপ্পিস। ঠিক আছে? এছাড়াও বলা হয়েছে ওল্ডার ডগস দ্যাট আর নন ইমিউনাইজড মানে কি আনভ্যাকসিনেটেড অর প্রিভিয়াসলি হয় নাই, হ্যাঁ? নন ইমিউনাইজড আগে হয় নাই অথবা ভ্যাকসিন করা হয় নাই ওল্ডার ডগস দে আর অলসো সাসেপ্টেবল টু দিস ডিজিজ। বলা হয় যে অনেক সময় এটা আউটব্রেক আকারে দেখা দিতে পারে ডিজিজটা, তবে খুবই স্পোরাডিক আকারে আউটব্রেক হয়। খুব ওয়াইড স্প্রেড আউটব্রেক দেখা যায় না। মাঝে, মাঝে হঠাৎ ২ একটা আউটব্রেক দেখা যায় ইনভলভিং সাম আ স্মল নাম্বার অফ ডগস। এরপর দেখো আ বলা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ যেগুলি ক্যানিড সেগুলির ভিতরে এখনো এটা কমনলি দেখা যায়। ফিচার বার্ড হিসেবে কাজ করে। ওয়াইল্ড ক্যানিডস যেগুলিতে কমন এখন। বলা হচ্ছে যদি ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন করা যায় সিটিগুলিতে, আসলে গ্রামে তো ওইভাবে ভ্যাকসিনেশন করা যাবে না স্ট্রিট ডগে। কিন্তু সিটিগুলিতে যদি ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন করা মাস ভ্যাকসিনেশন করা যায় কুকুরে, তাহলে দেখা যাবে যে এটা এই ইনসিডেন্সটা অনেক কম থাকে আরকি। ক্লিনিক্যাল সাইন দেখো এই ডিজিজটা আ ওর ভাইরাসটা এন্টার করার ৩ থেকে ৬ দিনের মধ্যে ওর ১ সপ্তাহের মধ্যে যদি আমরা এইভাবে বলি, এর ক্লিনিকে ১ম একটা জ্বর আসে। কিন্তু সেই জ্বরটা ওনার নোটিস করতে পারে না। ডগের ওনার নোটিস করতে পারে না। আননোটিস থাকে। ৩ টু 6 ডে এর মধ্যে মানে ইনফেকশনের ৩ টু 6 ডে এর মধ্যে একটা জ্বর আসে যেটা নোটিস করা যায় না। সেকেন্ড ফিভার তারপরে আরেকটা জ্বর আসে এই ৭ দিন পরে। যেটা আসলে বুঝা যায় কারণ তখন চোখ এবং নাক দিয়ে আ সিরাস ১ম এ সিরাস ডিসচার্জ আসতে থাকে। এই যে আমাদের শুরুতে যে সর্দি লাগলে যে ধরনের ডিসচার্জ আসতে থাকে সেই ধরনের ডিসচার্জ আসতে থাকে। ডিপ্রেশন দেখা যায়। অ্যানিমাল মানে ডগকে খুব ডিপ্রেসড দেখা যায় এবং অ্যানোরেক্সিয়া দেখা যায়। ওকে? এবং সাথে, সাথে স্নিজিং আ খেয়াল করা যায়। কাফিং হয়। যেটা বললাম যে সিরাস ডিসচার্জ অকুলোনেজাল যে ডিসচার্জ গুলি ছিল সেটা আস্তে, আস্তে মিউকাস, মিউকয়েড হইতে থাকে। মানে কি ওইটা ঘন হইতে থাকে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। যখন আমাদের ঠান্ডা লাগে, সর্দি আসে তখন সাদা পানির মতো বের হতে থাকে। পরে আস্তে, আস্তে পানিগুলি ঘন হইতে থাকে যেটাকে মিউকয়েড বলা হয়। তারপরে হলুদ হয়ে যায় যেটাকে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ বলে। সেরকম এখানেও স্নিজিং কাফিং হওয়ার সাথে, সাথে লেটার স্টেজে ওই সিরাস ডিসচার্জটা ওকুলোনাল ডিসচার্জটা কি হয়? মিউকয়েড চোখ এবং নাক থেকে আসতে থাকে। এর সাথে, সাথে দেখো যে বললাম যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আ আ সিস্টেম এফেক্টেড হয়। এটা হলে কি হয়? ভমিশন হবে এবং ডায়রিয়া হয়। এনিমাল লিথার্জিক হয়ে যায়। চলাচল করতে চায় না। একবারে মানে দুর্বল হয়ে পড়ে। এবং আ এই আ তোমার আ আ রেসপিরেটরি সিস্টেম এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ইনফেকশনের লেটার স্টেজে যদিও ভাইরাল ইনফেকশন ১ম এ এগুলি করে। লেটার স্টেজে দেখা যায় এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে এটা কমপ্লিকেট করে ফেলে। এবং আমরা আরো জেনেছিলাম এখানে কি হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভ থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ওই যে বললাম সেলস অফ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার অফ দ্য ব্রেইন যদি এফেক্টেড হয় তাহলে দেখা যায় যে এখানে বিভিন্ন ধরনের নার্ভাস সিম্পটম দেখা যায়। যেমন সিজার্স দেখা যায়। সিজার বুঝো
Abu Musa, one of the common man talks in every class. Saiful, জি স্যার, আজকে ইনফর্ম করে দিব স্যার। একটু ইনফর্ম করে দিও, ওকে? সিজার মানে কি মূর্ছা যাওয়া, তাই না? অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে। ইনকোঅর্ডিনেশন মানে কি কোনো তার চলাফেরায় কোনো তার ভারসাম্য নাই, তাই না? অ্যাটাক্সিয়া মানে কি তাকে তোর পা টেনে টেনে হাঁটা। প্যারাসিস, পার্শিয়াল প্যারালাইসিস বলে। প্যারালাইসিস এবং মাসকুলার ট্রেমর হয়। এবং যেটা বলছিলাম অনেক সময় স্কিন, কোথাকার স্কিন, ফুট প্যাড এবং নোজের স্কিন গুলি হাইপার ক্যারাটোসিস হয়। মানে কি মোটা হয়ে যায়। ফুট প্যাডের স্কিন গুলি ক্যারাটোসিস এর কারণে বা হাইপার ক্যারাটোসিস এর কারণে মোটা হয়ে যায় নাকের এবং পায়ের চামড়া। দ্যাটস ওয়াই এটাকে ফুট হার্ট প্যাড ডিজিজ বলা হয়। আরেকটা হয় সেটা হলো কি দাঁতের উপরে সবচেয়ে কঠিনতম কোনটা? স্ট্রাকচার বডি কোনটা? টিথের হলো কি এনামেল, তাই না? এনামেলটা সবচেয়ে হার্ড স্ট্রাকচার অফ দ্য বডি। এই এনামেলের কি হয়? হাইপারপ্লাসিয়া হয়। মানে কি মোটা হয়ে যায়। দাঁতের উপরের যে লেয়ারটা সেটা হাইপারপ্লাসিয়া হয়। দেখো ডিজিজটা ডায়াগনোসিস করবো কিভাবে আমরা? প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করবো আমরা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন থেকে। হিস্ট্রি কি থাকবে? হিস্ট্রি হচ্ছে কি যে আশেপাশের কোনো কুকুরের এরকম সিম্পটম দেখা গেছে কিনা যেটার সাথে তোমার কুকুরটা মিশেছে, অথবা তোমার কুকুরটার এই ক্যানাইন ডিস্টেম্পারের এগেইনস্টে ভ্যাকসিন করা আছে কিনা। এগুলি হলো কি ইম্পর্টেন্ট হিস্ট্রি। ঠিক আছে? এছাড়াও যে ক্লিনিক্যাল সাইন সিম্পটম গুলো বললাম, রেসপিরেটরি ট্র্যাক্টের স্নিজিং, তারপর কাফিং, ওকুলোনাজাল ডিসচার্জ, সিরাস ডিসচার্জ, তারপর মিকোপুরুলিন ডিসচার্জ, তারপরে হলো কি তোমার ভমিশন, ডায়রিয়া, তার সাথে সাথে যদি নার্ভাস সাইন থাকে, হুম? এগুলি দেখলে তুমি বুঝতে পারবে যে এটা সিডি, ক্যানাইন ডিস্টেম্পার হতে পারে। কনফার্মেটরি ডায়াগনোসিস এর জন্য সিটি দ্বারা আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস করি। কনফার্মেটরি ডায়াগনোসিস এর জন্য আমাদের কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে। সেটা হলো কি বাপি কোট সেল যেটা আছে, একটা ব্লাড রেখে দিলে নিচে কি থাকে সেলগুলি সেটেল করে এবং উপরে কি হয় প্লাজমা, মাঝখানে একটা কোট থাকে যেটা বাপি কোট বলে। এইখানে থেকে তুমি যদি স্যাম্পল নিয়ে চেক করো তাহলে ভাইরাল অ্যান্টিজেন বা ইনক্লুশন বডি পাবে এটা। এছাড়াও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটা যদি নাও তাহলে কি প্রোটিন পাবা, ভাইরাল প্রোটিন। এছাড়াও হিস্টোপ্যাথোলজি করা যেতে পারে, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করা যেতে পারে। তাছাড়াও ভাইরাস আইসোলেশন করে এটা কনফার্ম করা যেতে পারে। এছাড়া কিছু ধরনের সেরোলজিক্যাল টেস্টও এই ডিজিজটা কনফার্ম করতে পারে, যেমন ইমিউনোফ্লুorescent অ্যান্টিবডি টেস্ট, স্লাইড নিউট্রালাইজেশন কি নিউট্রালাইজেশন টেস্ট, এলআইসি এবং ফাইনালি পিসিআর ফর দ্য মোস্ট কনফার্মেশন অফ দিস টেস্ট বা ডিজিজ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দেখো অনেকগুলি ডিজিজ আছে যেখানে এই সর্দি লাগবে মানে নাকের মানে রেসপিরেটরি সাইন দেখা যাবে, আবার ডায়রিয়া দেখা যাবে। সো এইসব ডিজিজ থেকে এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন কিনেল কাফ আমরা একটু পরেই পড়বো। কিনেল কাফে সেম কাফিং হবে, স্নিজিং হবে। সো এটার থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো? লোকমান লোকমান আসলে একটু নোট করে রাখো। এগুলি থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এখানে আমরা জানি কিনেল কাফ বা ইনফেকশিয়াস ট্রাকিও ব্রঙ্কাইটিস এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, বর্ডেটলা ব্রঙ্কিসেপ্টিকা। এছাড়াও আরো ভাইরাস একসাথে মিলে এক ধরনের সাইন সিমটম তৈরি করে। ডিফারেন্স কিভাবে করতে হবে? যখন কিনেল কাপ পরাবো তখন নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবা। এছাড়াও ক্যানাইন পার্ভো ভাইরাস দেখবে এখানে ডায়রিয়া হবে। যখন পরাবো আজকেই পরাবো তখন তোমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবে এটার সাথে। এছাড়াও করোনা আজকেই পরাবো, করোনার থেকেও ডায়রিয়া হয়। এই ডায়রিয়া আর ওই ডায়রিয়ার থেকে ডিফারেন্স করবে কিভাবে সেটাও বুঝতে পারবা। এছাড়াও কিছু কিছু প্রোটোজোয়াল ইনফেকশন আছে, যেমন জিআরডিয়াসিস, প্লাজমোসিস, নিওস্পোরিওসিস। এগুলিতে যেমন জিআরডিয়াসিস এর ক্ষেত্রে ডায়রিয়া হয়। তো এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। টক্সোপ্লাজমার ক্ষেত্রে অনেক সময় এনসেফালাইটিস হয়, সেটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এছাড়াও বিভিন্ন কারণে মেনিনজোএনকেফালাইটিস হয়, যেমন নিপা ভাইরাসের ক্ষেত্রে। বিভিন্ন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে মেনিনজোএনকেফালাইটিস হয়, সেটা থেকেও ডিফারেন্সিয়েট করতে হবে। এছাড়াও লেড পয়জনিং,
সেখানেও কিন্তু তোমরা কি মেটাবলিক ডিজিজ করেছো? হ্যাঁ, আসো। জি স্যার। করছি স্যার। জয়ন্তী, একটু। স্যার আপনার কথা বললেন। কালকে পিসিআর করতে চাচ্ছ? মিস কি বলেছে তোমাকে? কালকে আমাদের ইয়ে করবা? তো করো তাহলে, কাল আমি তো কালকে আসবো। আর্লি মর্নিং। আমি কালকে পরীক্ষা আছে আমাদের। ৯টা, অ্যারাউন্ড ৯টা। ৯টা। হ্যাঁ, আমি তো আগেই চলে আসি। ওদেরকে বলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে তো? টাইমার আছে না আমাদের? কয়টা? ১টা। ঠিক আছে, শুরু করি আমরা। ও তোমার মিস বেশি বুঝলো আরকি। এটা তো সিম্পল ছিল। যা অসুবিধা নেই। এই সরি। আমার এই যে মাস্টার্স স্টুডেন্ট পুরা ল্যাবে কাজ করতেছে, পিসিআর করতেছে। এনিওয়ে এখন শোনা যাচ্ছে কথা? স্যার শোনা যাচ্ছে? তো তোমরা মেটাবলিক ডিজিজ পড়েছো, ওইখানে আমি জানি না তোমাদের, আমরা যেমন মেটাবলিক ডিজিজ যখন পড়াই পয়জনিং গুলি পড়ায় দিই। ওই ভিতরে সিলেবাস। তোমাদের হয়তো পয়জনিং আলাদা আছে না? পয়জনিং কোথায় পড়েছো তোমরা? স্যার আমরা টক্সিকোলজি পড়ছি। টক্সিকোলজি। ওইখানে তোমরা লেড পয়জনিং, তারপরে তোমরা অবশ্য হাইপোম্যাগনেসিয়ামিক টিটানিও পড়েছো তোমরা ইয়াতে মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ পড়ছি স্যার। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের নার্ভাস সাইন সিম্পটম দেখা যায়। সেগুলি থেকে ডিফারেনশিয়েট করতে হবে। দেখো ট্রিটমেন্ট ফর ক্যানাইন ডিসটেম্পার বলা হচ্ছে, যেহেতু ক্যানাইন ডিসটেম্পার একটা ভাইরাল ডিজিজ, তোমরা জানো সবসময় ভাইরাল ডিজিজের স্পেসিফিক ভাইরাল ডিজিজের কোনো ট্রিটমেন্ট নাই। এটা কিন্তু আমাদের কমন, কারণ এই যে করোনা আসার পর এত মানুষ মারা গেল ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ প্রপার ড্রাগ ফর ভাইরাস, তাই না? ভাইরাসের এগেনস্টে কোনো মানে স্পেসিফিক ড্রাগ, দুই একটা ড্রাগ বলা হয় যে আছে, কিন্তু তাও কন্ট্রোভার্সিয়াল এগুলির ইউজ। কারণ অ্যান্টিভাইরাল ড্রাগ গুলি কিছু যেগুলি আছে সেগুলি এমন ইমিউনো সাপ্রেশন করে, এই অ্যান্টিভাইরাল ড্রাগ গুলি দেখা যায় যে সাইড ইফেক্টে মানুষ মারা যায়। করোনার ক্ষেত্রে যেটা হয়েছে, যে একটা অনেক দামি ১.৫ লাখ ২ লাখ টাকা করে একটা ইনজেকশন তোমরা কেউ মনে করলে করতে পারো, যে ওই সময় কিন্তু ইউজ করা হয়েছিল, কিন্তু ওটি ইউজ করার পর দেখা যাচ্ছে যে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হচ্ছে, কারণ ইমিউনো সাপ্রেশন করে ফেলে, ফলে অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস গিয়া অপরচুনিস্ট হিসেবে ইভেন ফাঙ্গাস গ্রো করে পেশেন্ট মারা গেছে। সো এটার ক্ষেত্রেও কমন, কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নাই। আর ক্যানাইন ডিসটেম্পার ইটসেলফ ইজ ইমিউনো সাপ্রেসিভ। কোনো ডগের যদি ক্যানাইন ডিসটেম্পার হয় তাহলে কিন্তু ওই ডগের সাবসিকুয়েন্টলি অন্য ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ হওয়ার চান্স খুবই বেড়ে যায়। ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়া যেগুলি অপরচুনিস্টিক প্যাথোজেন আছে, সেগুলির ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। তো ইমিউনো সাপ্রেসিভ। সো যেটা করতে হবে, ক্যানাইন ডিসটেম্পার হওয়ার সাথে সাথে একে অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু করতে হবে, যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক দেওয়া যায়। অ্যান্টিবায়োটিক দিতে হবে আর সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, যেমন ডায়রিয়া হলে অ্যান্টিডায়রিয়াল। তারপর তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সিম্পটম দেখা গেলে, যেমন সিজার্স, ইনকোঅর্ডিনেশন, অ্যাটাক্সিয়া, এগুলি দেখা গেলে সিডেটিভ দিতে হবে। অ্যান্টিকনভালসেন্ট দিতে হবে যদি তোমার কনভালশন হতে থাকে। বমি হলে অ্যান্টিইমিয়েটিক দিতে হবে, যেহেতু ডায়রিয়া বমিশন হবে, ফ্লুইড লস হবে, এটা ফ্লুইড থেরাপি, ইলেক্ট্রোলাইট থেরাপি দিতে হবে। মাঝে মাঝে স্টেরয়েড ইউজ করা যেতে পারে। এবং এই তোমার রেসপিরেটরি সিস্টেমের যে প্রবলেমগুলি, স্নিজিং, কাফিং, এগুলির জন্য সিম্পটোমেটিক অ্যান্টিহিস্টামিনিক যেগুলি আছে সেগুলি ইউজ করতে হবে। বলা হয় যে অনেক দেশে অ্যান্টি ডিস্টেম্পার সিরাম কালেকশন করা হয়, কিন্তু আমাদের দেশে নাই। তো জেনে রাখো, অ্যান্টি ডিস্টেম্পার সিরাম দিয়েও ট্রিটমেন্ট করা হয়, মানে ক্যানাইন ডিস্টেম্পার দিয়ে কোনো এনিমেলকে ইনফেকশন করে সেটা সিরাম কালেকশন করে সেটার সিরামটা ইউজ করা হয়। কারণ ওই সিরামের ভিতরে অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি সহ সিরাম দিলে তখন সে এই ভাইরাসগুলিকে কিল করতে থাকে, অ্যান্টিজেন অ্যাজ ভাইরাস সেগুলি কিল করতে থাকে।
প্রিভেনশন করা যাবে কিভাবে? ট্রিটমেন্টের চেয়ে প্রিভেনশনের দিকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিনেশন করতে হবে। শিডিউল ভ্যাকসিনেশন। সেটা হতে পারে মডিফাইড লাইভ ভাইরাস ভ্যাকসিন, যেটা ক্যানাইন ডিস্টেম্পার ভ্যাকসিন দ্বারা করা যেতে পারে, অথবা হেক্সাডক দিলে একসাথে অন্যগুলির সাথে এটা প্রোটেকশন পাবে। এছাড়াও যে প্রিভেনশনের যে অন্যান্য গাইডলাইন গুলি আছে সবগুলি কিন্তু কমন। কি করতে হবে? কোথাও যদি এরকম ক্যানাইন ডিস্টেম্পার দেখা গেছে বাড়ির আশেপাশে, হুম? অথবা একই বাড়িতে কোনো একটা কুকুরের যদি ক্যানাইন ডিস্টেম্পার দেখা গেছে, যেহেতু এটা খুবই কন্টাজিয়াস, সো আইসোলেট করে রাখতে হবে। এগুলো খুব কমন কথা। আইসোলেট করে রাখতে হবে, কোয়ারান্টাইনে রাখতে হবে, তাই না? আইসোলেশনে রাখতে হবে। যেটা এফেক্টেড হচ্ছে সেটাকে আইসোলেট করে ট্রিটমেন্ট দিতে হবে। যেটা এখন সুস্থ আছে কোয়ারান্টাইনে রাখতে হবে এবং তাকে ওইটার সাথে মিক্স হইতে দেওয়া যাবে না। এই ধরনের যেগুলি প্রিভেন্টিভ অ্যাপ্রোচ আছে সেগুলি করতে হবে। এরপর আমরা আসি কি ইনফেকশিয়াস ক্যানাইন হেপাটাইটিস, বা এটাকে আরো একটা পপুলার নামে ডাকায় রুবার্টস ডিজিজ। রুবার্টস আসলে একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এই ডিজিজটা, এই প্রথম এই ডিজিজটা সম্পর্কে ডিটেল বর্ণনা করেছে, এজন্য তাকে এইটাকে রুবার্টস ডিজিজ বলা হয়, ইন দা অনার অফ হিজ নেম অর অফ হিজ ওয়ার্ক। ঠিক আছে? ইনফেকশিয়াস ক্যানাইন হেপাটাইটিস, তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এটা হেপাটাইটিস মানে কি লিভারে প্রবলেম তৈরি করে। এবং এখানে যে ভাইরাসটা রেসপন্সিবল সেটা হলো কি এডিনোভাইরাস। ফ্যামিলির নাম কি এডিনোভিরিডি, এবং জেনাস কি এই ভাইরাসটা মাস্ট এডিনোভাইরাস। আর স্পিসিসের নাম কি? দুইটা স্পিসিস এখানে আছে, ক্যানাইন এডিনোভাইরাস 1 এবং ক্যানাইন এডিনোভাইরাস 2। ক্যানাইন এডিনোভাইরাস 1 যেটা, সেটা আসলে হেপাটাইটিস করে, বাট ক্যানাইন এডিনোভাইরাস 2 যেটা, সেটা আসলে কি রেসপিরেটরি প্রবলেম তৈরি করে। সেম জেনাসের আন্ডারে দুইটা ভাইরাস, ক্যানাইন এডিনোভাইরাস 1 যেটা আসলে যে হেপাটাইটিস করে, এডিনোভাইরাস 2 আসলে রেসপিরেটরি প্রবলেম করে। এই যে কিনেল কাপ বললাম, বডিটেলা ব্রঙ্কিসেপ্টিকের সাথে একসাথে মিলে ওই কিনেল কাপ করে, আমরা পরেই দেখবো। দেখো এই দুইটা স্পিসিস আবার, এই ভাইরাস স্পিসিস ক্যানাইন এডিনোভাইরাস 1 এবং ক্যানাইন এডিনোভাইরাস 2, এই দুইটার মধ্যে আবার কিন্তু আহ, এই দুইটা এন্টিজেনেটিক্যালি ডিফারেন্ট। মানে কি এদের এন্টিজেনিক প্রপার্টি ডিফারেন্ট, বাট despite having different antigenic property, it has similar or homologous serological property। মানে কি এটা কিছুটা ডিস্টিংক্ট বা ডিস্টেন্ট বা ডিফারেন্ট অ্যান্টিজেনিক ক্যারেক্টার থাকার পরেও এটা যে অ্যান্টিবডিটা তৈরি করে, সিমিলার কাইন্ডের অ্যান্টিবডি তৈরি করে। মানে কি তুমি যদি ক্যানাইন এডিনোভাইরাস 2 দ্বারা ভ্যাকসিন করো, তাহলে ক্যানাইন এডিনোভাইরাস 1 প্রোটেকশন পাবে, ক্রস প্রোটেকশন পায়। জাস্ট তোমার এই যে এখন যে লাম্পি স্কিন ডিজিজ, গোট বক্স দ্বারা ভ্যাকসিন করলে অনেক ক্ষেত্রে প্রোটেকশন পায় সেই ধরনের। কারণ এটা এন্টিজেনেটিক্যালি ডিস্টিংক্ট হলেও সেরোলজিক্যালি এটা হোমোলোগাস, মানে সেটা অ্যান্টিবডি প্রোডাকশন করে সিমিলার কাইন্ড। এটা মনে রাখলে হবে। আর এই ভাইরাসটা টার্গেট অর্গান হচ্ছে কি চিফলি লিভার। বুঝতে পারছো হেপাটাইটিস হয়, তারা কিডনিতে এফেক্ট করে, আই এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াম। বুঝতে পারছো যে খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশে সে অ্যাটাক করে। লিভার, কিডনি তো আছেই, আই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাস্কুলার এন্ডোথেলিয়াম। ভাস্কুলার এন্ডোথেলিয়াম মানে কি আমাদের যে ব্লাড ভেসেল গুলি আছে এটার ইনার লেয়ার, ভিতরের দিক থেকে যে লেয়ারটা, এটাকে এন্ডোথেলিয়াম বলে। এবং সবসময় বলা হয় ব্লাড যখন ইনফেক্টেড হয়, এন্ডোথেলিয়াম যখন ইনফেক্টেড হয় তখন কিন্তু প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। আমাদের ঢাকা সিটির একজন মেয়র ছিলেন, তোমরা যদি মনে করতে পারো, মিস্টার আনিসুল হক, কেউ যদি মনে করতে পারো, উনি হ্যাঁ কিন্তু স্যার, চিনি স্যার। কিছু ভাস্কুলার এক এন্ডোথেলিয়াম, বছর আগে মনে হয় মারা গেছিল। ১ বছর না আরো আগে মারা গেছে, ১৭ দিক মারা গেছে। আমি ভুল হতে পারি, ১৭ না তারপরেই মারা গেছে এরকম, মানে হ্যাঁ, মানে ২-৩ বছর মধ্যে মারা গেছে স্যার। উনি কিন্তু এই যে করোনার আগে মারা গেছে। করোনার আগে মারা গেছেন, ঠিক বলছে, ১৮-১৯ সালে। সেটা কি ভাস্কুলাইটিস এর কারণে কিন্তু মারা গেছে তখন।
এন্ডোথেলিয়ামের ইনফ্লামেশন মারা গেছিল এবং কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছিল না। সো ডিভাস্টেটিং। ক্লিনিক্যাল সাইন বলা হচ্ছে যে সাধারণত বলা হয় যে ডগগুলির বয়স ১ বছরের কম সেটাতেই হেপাটাইটিস, ইনফেকশিয়াস ক্যানাইন হেপাটাইটিস এটা দেখা যায়। তবে সিভিয়ার ইনফেকশন করে জন্ম থেকে ৩ সপ্তাহের বয়সে ডগ বা পাপস যেটা বলে বা পাপিস যেটাই বলো সেগুলিতে সিভিয়ার ইনফেকশন হয়। ১ বছরের কম বয়সীতে বেশি হয়। তবে সিভিয়ার ইনফেকশন বা লাইফ থ্রেটেনিং ইনফেকশন হয় হচ্ছে তোমার জন্ম থেকে ৩ সপ্তাহ মানে ২১-২২ দিন এই বয়সের পাপিসে। বলা হচ্ছে যে ক্লিনিক্যাল সাইন দেখানোর সাথে সাথে কিছু ১ ঘন্টার মধ্যে মারা যায় ওই কুকুরের বাচ্চাটা বা বাচ্চা কুকুরটা। ইনিশিয়ালি কি হয়? একটা জ্বর আসে ইনফেকশনের আ ভাইরাসটা এন্টার করে বডিতে এন্টার করার পর ৬ দিনের মধ্যে একটা জ্বর আসে। এই জ্বরটা কতটুকু? ৬ ডিগ্রি ১০৬ ডিগ্রি পর্যন্ত উঠতো ফারেনহাইট। এবং এই জ্বরটা বাইফেজিক ফিভার হয়। সাধারণত সকালে আসে, আবার দুপুরে নাই, আবার বিকালে জ্বর আসে। এই ধরনের। এছাড়া সাথে, সাথে দেখো এখানেও ডায়রিয়া হয়। হেপাটাইটিসের ক্ষেত্রেও ডায়রিয়া হয়, বমি হয়, অ্যাবডোমিনাল পেইন। সো এখানেও ডায়রিয়া কমন কিন্তু। এগুলি খেয়াল করে পড়তে হবে তোমাদের, মনে রাখতে হবে। এবং দেখো সিমিলার টু ক্যানাইন ডিসটেম্পার এখানেও নোজ এবং আই থেকে সিরাস ডিসচার্জ আসে। এডিশনালি দাঁতের চারদিকে ব্লিডিং হয় এবং চোখটা ব্লু হয়ে যায়। ব্লু হয় কেন? কর্নিয়াল ইডিমা হয়। ইডিমার কারণে চোখটা দেখতে মনে হয় যে ব্লু আই এবং দাঁতের চারদিক দিয়ে ব্লিডিং দেয়। এছাড়াও টনসিলাইটিস, টনসিলের ইনফ্লামেশন হয়, ফ্রিনজাইটিস হয়, লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়। হ্যাঁ? সরি, হ্যাঁ, লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয় এবং হেপাটোমেগালি হয়। মানে কি লিভারটা বড় হয়ে যায়। হুম, হিমোরেজিক ডায়াথেসিস দেখা। হিমোরেজিক ডায়াথেসিসটা কি? ব্লিডিং প্রবলেম, ইন্টারনাল ব্লিডিং হতে থাকে। কেন? সেটা হচ্ছে কি আমরা জানি আমাদের ভিতরে একটা কি বডিতে ক্লটিং ফ্যাক্টর আছে, তাই না? কোয়াগুলেশন ফ্যাক্টর। এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলি কি করে? আমাদের বডির ভিতরে হিমোরেজ হতে বাধা প্রদান করে অথবা আমাদের কোথাও কেটে গেলে কি হয়? ওই জায়গায় ইমিডিয়েটলি ক্লটিং করে বন্ধ করে হিমোরেজ বন্ধ করে দেয়। কোয়াগুলেশন ফ্যাক্টর এবং কোয়াগুলেশন ফ্যাক্টর গুলি সিনথেসিস হয় লিভার থেকে। যেহেতু এই ডিজিজে লিভারে ড্যামেজ হয়ে গেছে, সো সেখান থেকে কি কোয়াগুলেশন ফ্যাক্টর গুলি তৈরি করতে পারতেছে না, হ্যাম্পার হয়। যেমন থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, তাই না? তোমরা পড়েছো না? এক্স ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, বিভিন্ন ধরনের নাম আছে, তাই না? সেগুলি সিনথেসিস হয় না। ফলে অটোমেটিক হিমোরেজ হতে থাকে ইন্টারনাল। এবং বলা হচ্ছে যে আমরা একটা কমনলি জানি যে হেপাটাইটিস হলে বা হেপাটিক সেলের ইনফ্লামেশন হলে বলা হয় যে জন্ডিস কমন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে হেপাটাইটিস হয় বা হেপাটাইটিস নাম বলা হচ্ছে যে এখানে লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয় বা লিভার বড় হয়ে যায় বা লিভার হেপাটাইটিস হয়। কিন্তু এখানে জন্ডিস দেখা যায়। মানে কি? বাইলটা মানে ইউরিনের সাথে আসে না অথবা রক্তে বাইলের পরিমাণ, বিলিরুবিনের পরিমাণ, সরি নট বাইল, বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে না। মানে কোনো জন্ডিস হয় না। ডায়াগনোসিস করবে কিভাবে দেখো? প্রিজাম্পটিভ ডায়াগনোসিস তো বললামই, হিস্ট্রি, ভ্যাকসিনেশনের হিস্ট্রি, মানে ভ্যাকসিন করা আছে কি নাই। এজ একটা খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি হতে পারে। যে ওই এজের মানে তোমার জন্ম থেকে ৩ সপ্তাহ অথবা ১ বছরের কম বয়সী কোনো কুকুরের এই সাইন সিম্পটম গুলি দেখা যাচ্ছে কিনা এবং সেটা ভ্যাকসিন করা আছে কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি হতে পারে। কমন এগুলি কথা। এছাড়াও তোমার ক্লিনিক্যাল সাইন যেগুলি বললাম সেগুলি। হুম? ফিভার, তারপরে ডায়রিয়া, তারপরে তোমার আ ওকুলোনাজাল ডিসচার্জ, সিরাস ডিসচার্জ, তারপর ব্লিডিং অ্যারাউন্ড দ্য টিথ, ব্লু আই, হ্যাঁ? এগুলি। তার সাথে, সাথে যদি ব্লাড টেস্ট করো দেখবে যে লিউকোপেনিয়া দেখা যাবে। লিউকোসাইটের পরিমাণ কম হবে। নিউট্রোপেনিয়া, নিউট্রোফিলের পরিমাণ কম হবে। লিম্ফোসাইটের পরিমাণ কম হবে, লিম্ফোপেনিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটের পরিমাণ কম হবে। এটা ক্লটিং ফ্যাক্টর যেটা হিসেবে কাজ করে। এছাড়া সিরাম অ্যামাইনো ট্রান্সফারেজ যে এনজাইমটা আছে সেটার পরিমাণ বাড়তে থাকে। বাড়বে ব্লাডের।
এছাড়াও তুমি যদি ক্যানাইন এডিনোভাইরাসের অ্যান্টিবডি টাইটার দেখো, তাহলে কনফার্ম করা যাবে যে এই ডিজিজটা আসলে এলাইজার মাধ্যমে যদি টাইটার দেখো, অ্যান্টিবডি টাইটার দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা আসলে কি হয়েছে, এই হেপাটাইটিস হয়েছে, ইনফেকশাস ক্যানাইন হেপাটাইটিস। কে আসলে এই একটু ওয়েট করো, একটু wait করো।
স্যার আপনি মিউট হয়ে আছেন। কিছু শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, মিউট করে রেখেছি আমি একটু কথা বলতেছি আমার মাস্টার স্টুডেন্টের সাথে। একটু ওয়েট করুন প্লিজ। ওকে স্যার।
সরি আসলে যে অফিস থেকে ক্লাস নেওয়া একটু ঝামেলা। হ্যাঁ? শুনতে পাচ্ছ? আছো তোমরা? হ্যাঁ স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা। তো আমরা বলতেছিলাম যে আ এরপরে আমরা যেটা বলছিলাম যে হেপাটিক প্যারেনকাইমাল যে সেল আছে, ঠিক? আমার লিভারের যে সেল আছে সেটার যদি নিউক্লিয়াসের ভিতরে ইনক্লুশন বডি দেখে হিস্টোকেমিস্ট্রি যদি করো তাইলেও আ এটা দেখে নিশ্চিত হওয়া যায় যে এটা খুব হাই থট এর ডায়াগনোসিস এগুলো। কিন্তু মানে জানতে হবে। এছাড়াও ভাইরাস আইসোলেশন, এমব্রায়োনেটেড এগে আইসোলেট করেও কনফার্ম করা যায়। এছাড়া পিসিআর আছে ফর মোর কনফার্মেশন। ট্রিটমেন্ট বলা হচ্ছে কি এখানেও ভাইরাল ডিজিজ যেহেতু এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, সাপোর্টিভ এবং সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যেহেতু লিভারের ড্যামেজ হয়, আমাদের ক্ষেত্রেও যখন আমাদের জন্ডিস হয়, যেটাকে হেপাটাইটিস হয় আমাদেরও, তখন কিন্তু আমরা কি খাই? হাইলি ডাইজেস্টিভ ডায়েট খাই এবং প্রোটিন খাই। এরকম এখানেও, কারণ প্রোটিন খেলে কিন্তু লিভারে গিয়ে ওটা প্রসেস হতে হয়। এমনি ধরো ইনফ্লামেশন আছে, লিভার ড্যামেজ আছে, ওগুলো কিন্তু ডাইজেস্ট হবে না। সো হাইলি ডাইজেস্টেবল ডায়েট দিতে হবে পেশেন্টকে। ব্যালান্সড এবং আইসোটোনিক লিকুইড এবং ডেক্সট্রোস্যালাইন 5% দিতে হবে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে চেক দেওয়ার জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন এমপিসিলিন এগুলি দিতে হবে। বমি হলে অ্যান্টিএমিটিক দিতে হবে। অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে যদি নাক দিয়ে সর্দি আসে, স্নিজিং হয়। আবারও বলতেছি অ্যাভয়েড হাই প্রোটিন ডায়েট, এটা অ্যাভয়েড করতে হবে। প্রিভেনশন করা যাবে কিভাবে? প্রিভেনশন করার জন্য ওই যে হেক্সাডগের ভিতরে কিন্তু এটা একটা আছে, এটা ভ্যাকসিনটা করতে হবে। এছাড়াও যেগুলি আছে এনিমালকে রেস্ট্রিক্ট করতে হবে যেহেতু বাতাসের মাধ্যমে ছড়ায়। হ্যাঁ? অন্য পেটের সাথে যেন না মেশে সেটার ব্যবস্থা করতে হবে। হাইপার ইমিউন সিরাম দেওয়া যেতে পারে, যেটা বলছিলাম আগের ক্ষেত্রে। ভ্যাকসিনেশন করতে হবে মেইনলি। যদি সিঙ্গেল ভ্যাকসিনেশন করো, ২ টা স্পিসিস দ্বারাই ভ্যাকসিনেশন করা যায়। যেমন ক্যানাইন এডিনোভাইরাস 1 এবং ক্যানাইন এডিনোভাইরাস 2। শুরুতেই বললাম আমি ক্রস প্রোটেকশন দেয়। সো ২ টা দ্বারাই করা যেতে পারে। ক্যানাইন এডিনোভাইরাস 2 যেটা রেসপিরেটরি ডিজিজ করে, সেটা দ্বারা যদি ভ্যাকসিন করো, প্রোটেকশন দিবে হেপাটাইটিস এর জন্য। কিন্তু এটা ভেরি ইফেক্টিভ হবে এবং কোনো ভাইরাস শেডিং হবে না। কিন্তু শর্ট লাস্টিং ইমিউনিটি দিবে। কিন্তু ক্যানাইন এডিনোভাইরাস 1 দ্বারা যদি ভ্যাকসিন করো, লং লাস্টিং ইমিউনিটি দিবে কিন্তু এখানে ভাইরাস শেডিং হতে থাকে। ঠিক আছে? পিসিসি ইউরিন দিয়ে ভাইরাস শেড হবে। আমরা অন্যটাতে যাই। এরপর আসে কি ক্যানাইন করোনা ভাইরাস আ ইনফেকশন বা ডিজিজ। আমরা করোনা ভাইরাস সম্পর্কে অনেক জেনেছি, তাই না? এখন ক্যানাইন করোনা ভাইরাস সম্পর্কে জানবো। বলা হচ্ছে যে এইখানে ক্যানাইন করোনা ভাইরাস সাধারণত আ ডায়রিয়াল আউটব্রেক করে এবং রেসপিরেটরি ডিজিজের আউটব্রেক করে ইয়াং ডগে। দেখো ক্যানাইন করোনাটা ২ টা কাজই করে। আমরা করোনা যেটা পড়েছি হিউম্যান করোনা। আ আ কি বলে? SARS-CoV-19 যেটা, সেটা কি করছে মেইনলি রেসপিরেটরি ডিজিজ করেছে। কিন্তু ক্যানাইন করোনাটা দেখো ডায়রিয়াও করে এট দ্য সেম টাইম রেসপিরেটরি ডিজিজ করে। এবং ইয়াং ডগে আউটব্রেক আকারে ডায়রিয়া করতে পারে এবং রেসপিরেটরি ডিজিজ করতে পারে। তবে বলা হচ্ছে যে সব বয়সী কুকুরই সাসেপ্টেবল। কিন্তু ক্লিনিক্যাল ডিজিজ দেখা যায় সাধারণত যেসব বাচ্চা কুকুরের বয়স ৬ সপ্তাহের কম, তাদের সিভিয়ার ডিজিজ দেখা যায়। এবং করোনা অ্যাজ এ হোল ইজ হাইলি কন্টাজিয়াস। খুবই কনট্যাক্টের মাধ্যমে ছড়ায় আরকি। আ মাঝে, মাঝে এটা মাইল্ড এবং ট্রানজিয়েন্ট এন্টারাইটিস করতে পারে যেটা এমনি ঠিক হয়ে যায়। ট্রান্সমিশন সাধারণত দেখো ফিক্যাল ওরাল রুট এর মাধ্যমে হয়। ফিক্যাল ওরাল রুট কোনটা? সামহাউ ফিসিসটা মুখে যেতে হবে। তাই না? সেটাকে ফিক্যাল ওরাল রুট বলে। তবে ক্যানাইন করোনাটা মানুষে কোনো ডিজিজ করে না। জুনোটিক না। নন ট্রান্সমিসিবল টু হিউম্যানস। মানুষে কিছু করে না। হাইলি কন্টাজিয়াস বিটুইন ডগস। ২ টা ডগের মধ্যে সাসেপ্টেবল ডগে হাইলি কন্টাজিয়াস কনট্যাক্টের মাধ্যমে ছড়াবে। দেখো ক্যানাইন করোনার ২ টা ফর্ম, যেটা শুরুতেই বললাম আমি, একটা ডায়রিয়া করে আর একটা রেসপিরেটরি ডিজিজ করে। সেই অনুসারে বলা হচ্ছে কি ক্যানাইন এন্টারিক করোনা ভাইরাস
আর একটা হচ্ছে কি যেটা ডায়রিয়া করে, আর একটা হচ্ছে কেনাইন রেসপিরেটরি করোনা ভাইরাস, যেটা আসলে রেসপিরেটরি বিভিন্ন সাইন সিম্পটম করে। ক্যানাইন এন্টারিক করোনা ভাইরাস যেটা, সেটা সাধারণত ফিসিস এর মাধ্যমে ছড়ায় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের যে লাইনিং সেল আছে, এপিথেলিয়াল সেল আছে, সেগুলিকে ড্যামেজ করে। এর ফলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট দেখা যায়, ভমিশন দেখা যায় এবং ডায়রিয়া দেখা যায় এবং লিথার্জি দেখা যায়। আর যেটা রেসপিরেটরি করোনা ভাইরাস, সেটা সাধারণত সেগুলো এয়ার এর মাধ্যমে ছড়ায় এবং লাংসে যায়। লাংসের ইনফ্লামেশন করে এবং বিভিন্ন ধরনের সিম্পটম দেখা যায়, যেমন কাফিং, স্নিজিং, কি ব্রিদিং ডিফিকাল্টি গুলি। ক্যানাইন এন্টারিক করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা বললাম, ডায়রিয়া হয়, ফিসিসটার কালার হয় কি অরেঞ্জ কালার। তোমরা ফিসিসের কালার দেখে কিন্তু কোনটা তারা হচ্ছে বুঝতে পারবে। অরেঞ্জ কালার ফিসিস পাওয়া যায় ক্যানাইন এন্টারিক করোনা ভাইরাসের ক্ষেত্রে এবং সেটা দুর্গন্ধযুক্ত হয় এবং মাঝে মাঝে এই অরেঞ্জ কালারের ভিতরে ব্লাড টিন্স থাকতে পারে। সিভিয়ার কেসে ডিহাইড্রেশন হয় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সামটাইম এটা ভমিশন দেখা যেতে পারে। আর রেসপিরেটরি করোনার ক্ষেত্রে বলা হচ্ছে রেসপিরেটরি করোনা সাধারণত হেলদি ডগে এমনি থাকে। ক্যানাইন রেসপিরেটরি করোনা ভাইরাস যেটা হেলদি ডগে অনেক সময় যেগুলির ইমিউনিটি ভালো আছে, সেগুলিতে কোনো ক্লিনিক্যাল সাইন সিম্পটম ছাড়া এমনি ডগের রেসপিরেটরি সিস্টেম থাকতে পারে। তবে অন্যান্য ভাইরাসগুলি এবং ব্যাকটেরিয়াগুলি একসাথে মিলে অনেক সময় বিভিন্ন ধরনের রেসপিরেটরি সাইন সিম্পটম তৈরি করতে পারে, যেমন ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, ক্যানাইন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ক্যানাইন এডিনো ভাইরাস যেটা বললাম, ক্যানাইন এডিনো ভাইরাস 2 যেটা, ক্যানাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, রিও ভাইরাস, নিউমো ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে যেমন আছে বর্ডিকুলার ব্রঙ্কিসেপ্টিকা, মাইকোপ্লাজমা আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে, টু এপিডেমিকাস। এগুলি একসাথে মিলে অনেক সময় কমপ্লেক্স তৈরি করে এবং কমপ্লিকেটেড ডিজিজ তৈরি করতে পারে। ক্যানাইন রেসপিরেটরি করোনা ভাইরাসের ক্লিনিক্যাল সাইনের মধ্যে কি কি পাওয়া যায়? কাফিং, স্নিজিং পাওয়া যায়, ব্রিদিং ডিফিকাল্টি দেখা যায়, ওকুলোনাজাল ডিসচার্জ হতে পারে, গাস্পিং হয় অনেক সময়, গ্যাগিং এবং রিজার্জিটেশন এট দ্য এন্ড অফ দ্য কাফ। গ্যাগিং কি? অনেক সময় কাশতে কাশতে বমি করে ফেলে না, সে গ্যাগিং বলে। বা বমির মতো শব্দ করা, গ্যাগিং। হ্যাঁ, বমি করার সময় যে শব্দ, সে ধরনের শব্দ করা, বাট বমি হচ্ছে না। এবং রিজার্জিটেশন, ফুড রিজার্জিটেট করছে, খাবার মুখ থেকে বের হয়, মানে স্টোমাক থেকে আবার চলে আসে। ফিভার, লিথার্জি এবং ডিক্রিসড অ্যাপেটাইট এগুলি দেখা যায়। ডায়াগনোসিস করবে কিভাবে? হিস্ট্রির মধ্যে যেমন ডায়রিয়া এবং রেসপিরেটরি প্রবলেম একসাথে শুরু হয়েছে কিনা কুকুরের বাচ্চার, হ্যাঁ, বা বাচ্চা কুকুরের, সেটা একটা খুব সুন্দর হিস্ট্রি হতে পারে। এছাড়াও এর সাথে সাথে ক্লিনিক্যাল সাইন সিম্পটম গুলি তো আছেই, সেগুলি হেল্প করবে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস এর জন্য। কনফার্মেটরি ডায়াগনোসিস এর জন্য ফিসিস থেকে ভাইরাস আইসোলেশন করতে পারো, অথবা স্মল ইন্টেস্টাইন যেগুলি এন্টারিক করোনা ভাইরাস, সেগুলির ক্ষেত্রে যদি স্মল ইন্টেস্টাইনের হিস্টোপ্যাথোলজি করো, তাহলে দেখবা, এই দেখো, আমরা জানি ইন্টেস্টাইনে ভিলাই এবং ক্রিপ্ট থাকে, তাই না? এরকম ভিলাস থাকে এবং ক্রিপ্ট, আবার ভিলাস আবার ক্রিপ্ট, এরকম থাকে কিন্তু, তাই না? এখানে ভিলাসগুলি বা ভিলাইগুলি অ্যাট্রফি হয়ে যায় এবং ফিউশন হয়ে যায়, একটার সাথে আরেকটা লেগে যায় এবং ক্রিপ্ট যে গর্তটা, এটা আরো ডিপ হয়ে যায়। এই ক্যারেক্টার দেখলে বুঝবে যে এটা এন্টারিক করোনা ভাইরাস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টেস্টাইনাল প্যারাসাইটস যেমন জিয়ার্ডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াম এর ক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া হয়, সেগুলি থেকে ডিফারেনশিয়েট করতে হবে। এছাড়াও ডায়েটারি ইনডিসক্রিশন মানে কি? কুকুরের খাওয়ার কথা, তার যে খাবার সে বাছাই করতে পারলো, অন্য আনইউজুয়াল খাবার খেলো, আনইউজুয়াল খাবার খেলে হবে কেউ ভমিশন হবে, এটাকে বলা হচ্ছে ডায়েটারি ইনডিসক্রিশন। সে বাছাই করতে পারতেছে না, উল্টাপাল্টা খাবার খেয়ে যে বমি হয় বা ডায়রিয়া হয়, সেটার সাথেও কনফিউশন হতে পারে। এছাড়া ফুড ইনটলারেন্স বা ফুড পয়জনিং যেটাকে বলে, সেখানেও কিন্তু ডায়রিয়া ভমিশন হয়, সেগুলোর সাথে কনফিউশন হয়। সো এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। ট্রিটমেন্টের জন্য তোমরা বুঝতে পারছো যে এখানে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট, একটু বসো, আমি একটু 10 মিনিট শেষ করি, বসো। ইলেকট্রোলাইট এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, অ্যান্টিইমেটিক দিতে হবে, মানে সব সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। অ্যাস্ট্রিনজেন্ট, অ্যাস্ট্রিনজেন্ট কি তোমরা জানো? তো মনে হয় জানো নাকি অ্যাস্ট্রিনজেন্ট? ডায়রিয়া প্রতিরোধক। অ্যান্টিইমেটিক, বমি যেন না হয় সেগুলি দিতে হবে। প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে বলা হয়, কিন্তু এই ভ্যাকসিনের কাজ কোশ্চেনেবল হয় কিনা।
এছাড়াও প্রিভেনশনের ক্ষেত্রে যখন লিখতে দেবো তখন কিন্তু পরীক্ষার কোশ্চেনে যখন থাকবে তখন কিন্তু সব কথাই লিখতে হবে যে আইসোলেশন, কোয়ারেন্টাইন আলাদা করে রাখতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, অন্য ডগের সাথে মেশা যাবে না, মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে, এগুলো কিন্তু লিখতে হবে। এরপর আসি কি আমরা ক্যানাইন পার্ভোভাইরাস এন্টারাইটিস। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ বলা হচ্ছে। কুকুরে যত ধরনের ডিজিজ হয় তার মধ্যে one of the important diseases in dogs, that is canine parvovirus enteritis। ঠিক আছে? এবং বলা হচ্ছে কি খুবই কন্টাজিয়াস এটা। ডগের একটা কন্টাজিয়াস ডিজিজের মধ্যে হাইলি কন্টাজিয়াস ডিজিজ এটা। কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। ইটিওলজিটা কি দেখো, এখানে ভাইরাস ফ্যামিলির নাম হচ্ছে কি পার্ভোভিরিডি এবং জেনাসটা হচ্ছে কি প্রোটো পার্ভোভাইরাস এবং জেনাসটা হচ্ছে কি স্পিসিসটা হচ্ছে কি ক্যানাইন পার্ভোভাইরাস। এখানেও 1-2 আছে, সাধারণত ক্যানাইন পার্ভোভাইরাস 2 এই যে পার্ভোভাইরাল এন্টারাইটিস করে এবং এখানে সিস্টেমিক এবং ইন্টেস্টাইনাল ইনফেকশন হয়। সিস্টেমিক মানে কি জ্বর হয় এবং ইন্টেস্টাইনাল ইনফেকশন মানে কি এখানে ডায়রিয়া বমিশন এগুলি হবে আর কি। দেখো ডগ সাধারণত যেগুলি 6 মাসের কম বয়স ডোমেস্টিক ডগ সেগুলিতে বেশি দেখা যায় এবং কন্টামিনেটেড ফিসিস দ্বারা এগুলি আসলে এক্সপোজার হয় এবং এখানে কিছু কিছু জিনিস ভেক্টর হিসেবে কাজ করে এই ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেমন ইনডাইরেক্ট ট্রান্সমিশন ক্ষেত্রে যেমন মানুষ অ্যাটেন্ডেন্ট, ডগের অ্যাটেন্ডেন্ট act as vector for transmitting this virus, indirect transmission, অথবা instrument, rodent, insect, they act as vector for transmitting this virus indirectly from infected dogs to তোমার susceptible dogs। ট্রান্সমিশন বলা হচ্ছে সাধারণত ওরো নাজাল ট্রান্সমিশন হয়, ওরাল ট্রান্সমিশন হয়, আবার নাকে এয়ারবর্ন ট্রান্সমিশন হয়, কন্টামিনেটেড ফিসিস দ্বারা হয়। ইনিশিয়ালি ভাইরেমিয়া হয়, মানে শরীরে ঢোকার পর যে ওয়েতে ঢুকুক মুখ অথবা নাক দিয়ে, তারপর ব্লাডে যায়, ভাইরাসটা ব্লাডে গিয়া সেটা গিয়া রিজিওনাল যে লিম্ফ নোড গুলি আছে লিম্ফ নোডে যায়, তারপর সেটা মাল্টিপ্লাই করতে থাকে লিম্ফ নোড, টাং, ওরাল এবং ইসোফেজিয়াল মিউকোসাতে গিয়া সেটা মাল্টিপ্লাই করতে, সরি স্মল ইন্টেস্টাইন, টাং, ওরাল এবং ইসোফেজিয়াল মিউকোসাতে লোকালাইজ হয়, মানে সেখানে লোকেট করে, মানে বসে, তারপরে লিম্ফ নোডে গিয়া মাল্টিপ্লাই করতে থাকে এবং বোন ম্যারোতে গিয়া মাল্টিপ্লাই করে ভাইরেমিয়া হয়ে করে বিভিন্ন ধরনের সাইন সিমটম শো করে। সিস্টেমিক মানে জ্বর হয় অথবা অন্য ধরনের সেপ্টিসেমিয়া, বিভিন্ন ধরনের, সরি নট সেপ্টিসেমিয়া, ফিভার যেটা সেটা হয় আর কি। বলা হচ্ছে কি এনি ব্রিড, এজ এন্ড সেক্স এটাতে অ্যাকিউট ইনফেকশন করতে পারে। দেখো বয়সটা খুব গুরুত্বপূর্ণ, যেসব কুকুরের বাচ্চার বয়স 6 সপ্তাহ থেকে মানে 1.5 মাস থেকে 6 মাস বয়সী তাদের সাধারণত ইনফেকশনের রেট বেশি দেখা যায়। বলা হচ্ছে কিছু কিছু ব্রিডে বেশি দেখা যায়, রোটউইলার্স, ডোবারম্যান পিনচার, ল্যাব্রাডর রিট্রিভার্স, জার্মান শেপার্ড, এগুলিতে বেশি ইনফেকশন দেখা যায়, মানে পার্ভোভাইরাস এন্টারাইটিস বেশি দেখা যায়। ক্লিনিক্যাল সাইন দেখো আমাদের যেগুলি দেশি ডগের ব্রিড আছে সেগুলিতে কিন্তু পার্ভোভাইরাস এন্টারাইটিস কম দেখা যায়। ক্লিনিক্যাল সাইন বলা হচ্ছে দুইটা ফর্মে এই ডিজিজটা দেখা যায়, একটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কমনলি দেখা যায়, এছাড়াও মায়োকার্ডিয়াম এ ইনফ্লামেশন করে, যেটা রেয়ারলি দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন যখন করে যেটা কমনলি দেখা যায় সেটা কি হয়, এটা হতে পারে যে ইনঅ্যাপারেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইন সিম্পটম কোনো কিছু নাই, বা অথবা হালকা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার হয়েছে, অথবা হতে পারে এটা একিউট ফ্যাটাল ডিজিজ করতে পারে, সিভিয়ার ডিজিজ করতে পারে, সাধারণত ডগের যেগুলির বয়স 12 সপ্তাহের কম সেগুলিতে কি হয়, এখানে ভমিশন হয়, ডায়রিয়া হয় এবং এই ডায়রিয়ার একটা ক্যারেক্টারিস্টিক আছে, দেখো ব্লাডি এবং হিউজ ফাউল স্মেলিং। বুঝতেই পারবে যখন কুকুর নিয়ে আসবে খুবই দুর্গন্ধ এবং মনে হয় রক্ত আসতেছে মানে টয়লেটের সাথে পটির সাথে, তাই বুঝবে যে এটা কি হচ্ছে পার্ভোভাইরাস। কিন্তু অরেঞ্জ কালারের হলে বুঝবে যে এটা কি, ওটা করোনা ভাইরাস এন্টারাইটিস সেটা। মায়োকার্ডাইটিস যখন হয়, মায়োকার্ডিয়ামে যখন ইনফ্লামেশন হয়, সাধারণত এটা যে কুকুরের বাচ্চার বয়স হচ্ছে কি 8 সপ্তাহের নিচে সেটাতে সাধারণত মায়োকার্ডাইটিসের রেট বেশি দেখা যায় এবং দেখা যায় যে কুকুরের বাচ্চা মারা গেছে, কোনো সাইন সিমটম নাই, অথবা একটু হাঁটাইছো, একটু এক্সারসাইজ করাইছো, তারপরে সে পড়ে
একটা ডিসকমফোর্ট ফিল করছে এবং ডিসনিয়া, শ্বাস নিতে পারতেছে না, তারপরে মারা গেছে। এবং সেই কুকুরের বাচ্চা যদি তুমি পোস্টমর্টেম করো, দেখবে যে হার্টটা বড় হয়ে গেছে এবং পালমোনারি ইডিমা, মানে কি লাংসের ভিতরে পানি জমছে। এবং এই মায়োকার্ডাইটিস মাঝে, মাঝে বলতেছে এন্টারাইটিস না হলেও মায়োকার্ডাইটিস হয়ে কুকুর মারা যেতে পারে। ২ টা একসাথেও ঘটতে পারে। মেক্সিমাম ক্ষেত্রে একসাথে ঘটে। আ জিআইটি ইনফেকশন এবং মায়োকার্ডাইটিস। তবে মাঝে, মাঝে মায়োকার্ডাইটিস অ্যালোন ঘটতে পারে, সেটা বলা হচ্ছে। ডায়াগনোসিস তো বুঝতেই পারছো যে ক্লিনিক্যাল হিস্ট্রি, এটা রিপিট করতেছি না আমি, ক্লিনিক্যাল সাইন এগুলি দেখে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করতে হবে। তবে খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন হচ্ছে কি সাডেন অনসেট অফ ফাউল স্মেলিং ব্লাডি ডায়রিয়া। ২ বছর বয়সী কুকুরের যদি সাডেনলি ব্লাডি ডায়রিয়া হচ্ছে এবং খুবই দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হচ্ছে, তখনই বুঝবে এটা পার্ভোভাইরাস হতে পারে। এছাড়াও তোমার কনফার্মেশন এর জন্য হেমাটোলজি, যেমন লিউকোপেনিয়া হয়, লিম্ফোপেনিয়া হতে পারে। ক্যানাইন পার্ভোভাইরাস অ্যান্টিজেন ফিসিস এর ভিতর পাওয়া যেতে পারে, অথবা এলাইসা করে কনফার্ম করা যেতে পারে। হিস্টোপ্যাথোলজি যদি করো যদি, তাহলে ওই যে ভিলাই এবং ক্রিপ্ট ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামের যে ভিলাস এবং ক্রিপ্ট থাকে, ক্রিপ্টের উপরে যে লেয়ারটা এপিথেলিয়াল লেয়ার, সেটাতে নেক্রোসিস দেখা যাবে এবং মায়োকার্ডিয়াম যদি নাও মায়োকার্ডাইটিস দেখা যাবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার জন্য কি করতে হবে? আরো কিছু কন্ডিশন বা ডিজিজ আছে যেখানে কি হয় এই ধরনের সাইন সিম্পটম দেখা যায়, যেমন ইন্টারসাসেপশন মানে কি কোনো একটা ইন্টেস্টাইনের পার্ট আরেক পার্টের ভিতর ঢুকে যাওয়া, তাই না? ইন্টারসাসেপশন, এই যে দেখো এটা তোমরা পড়েছো মনে হয় সার্জারিতে, তাই না? জি স্যার। সেটা হলেও কিন্তু এই ধরনের সাইন সিম্পটম দেখা যাবে, ডায়রিয়াল সাইন সিম্পটম দেখা যাবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হইলেও এ ধরনের সাইন সিম্পটম থাকে। পয়জনিং, টক্সিসিটি, প্যারাসিটিজম, বিভিন্ন প্যারাসাইট বা বিশেষ করে প্রোটোজোয়ার কারণে এই ধরনের হতে পারে। ক্রিপ্টোস্পোরিডিয়াম, জিআরডিয়া, অথবা এডিসনস ডিজিজ, মানে হাইপোঅ্যাড্রেনোকর্টিসিজম, যেটা মানে কি আমাদের বা অ্যানিমালের তোমার যে কিডনি আছে, কিডনির সামনে আছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখান থেকে অ্যাড্রেনালিন নিঃসরণ হয়। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোনো কারণে কাজ না করে, অ্যাড্রেনালিন নিঃসরণ যদি কম হয়, তখন কিন্তু এই ধরনের অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু আমাদের পরিপাকে হেল্প করে, অ্যাড্রেনালিন কিন্তু পরিপাকে হেল্প করে। যখন অ্যাড্রেনালিন সিক্রেশন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কম হবে, তখন কিন্তু বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা যাবে। এটার সাথে কনফিউশন হতে পারে। ট্রিটমেন্ট দেখো, ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট রিপ্লেসমেন্ট করতে হবে। এছাড়াও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, যেমন এমপিসিলিন আছে, এনরোফ্লক্সাসিন আছে। অ্যান্টি ইমিয়েটিক দিতে হবে, অ্যান্টি স্পাজমোটিক দিতে হবে। ফুড উইথড্র করতে হবে ২-৩ দিনের জন্য এবং হাইলি ডাইজেস্টেবল ফুড দিতে হবে। প্রিভেনশনের জন্য ওই যে বললাম হেক্সাডগ অথবা ইন্ডিভিজুয়াল পার্ভোভাইরাসের জন্য ভ্যাকসিন পাওয়া যায়। আর গুলি কমন কথা আছে। এরপর লাস্ট ৫ মিনিট আর করবা নাকি বাদ দেবো? সাইফুল, স্যার এটা কি লাস্ট স্লাইড? এটা লাস্ট। তাহলে স্যার এটা শেষ করে দেন। ইনফেকশিয়াস ট্রাকিওব্রঙ্কাইটিস বা কিনেল কাপ, আজকে যেগুলি ডিজিজ পড়লাম খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ কিন্তু ডগের জন্য। ইনফেকশিয়াস এইটা পর্যন্ত। ইনফেকশিয়াস ট্রাকিওব্রঙ্কাইটিস বা কিনেল কাপ বা ক্যানাইন ক্রুপ বলা হয় এটাকে, বা কন্টাজিয়াস রেসপিরেটরি ডিজিজ বিভিন্ন নামে ডাকা হয়। এবং বলা হচ্ছে যে ক্রুপ মানে কি? ক্রুপ মানে হচ্ছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, যে কারণে তোমার ব্রিদিং ডিফিকাল্টি হয় এবং বার্কিং সাউন্ড হতে থাকে, ঘেউ ঘেউ শব্দ হয়, মানে কাশি দিলে মনে হয় যে ওই ধরনের শব্দ হয়, সেটাকে বলে ক্রুপ। এটাকে এই জন্য এটাকে বলে ক্যানাইন ক্রুপ, মানে ডগের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন হয় এবং ব্রিদিং ডিফিকাল্টি। Several organisms are responsible alone or in combination are responsible for this infection or kennel cough. যেমন চিপ যে অর্গানিজমটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে কি বডলা ব্রঙ্কিসেপ্টিকা, এটা একটা ব্যাকটেরিয়া। এটা কমনলি এই ব্যাকটেরিয়াটাই এই ডিজিজটা করে। অ্যালোনও করতে পারে অথবা আরো কিছু কিছু ভাইরাস একসাথে মিলে করতে পারে। সাধারণত অন্যান্য ভাইরাস একসাথে মিলে করে, যেমন ক্যানাইন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ক্যানাইন এডিনোভাইরাস, ক্যানাইন হার্পিস ভাইরাস, রিও ভাইরাস, মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া। এছাড়াও ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস একসাথে মিলা করে হলো গিয়ে তোমার ইনফেকশিয়াস ক্যানাইন ট্রাকিওব্রঙ্কাইটিস বা কিনেল কাপ। কিনেল মানে কি তোমরা জানো? এটা কুকুরের ঘর, কুকুর যেখানে কুকুরশালা। ঠিক আছে। এপিডেমিওলজি বলা হচ্ছে যে এটাকে একটা ডিজিজ
সিনড্রোম বলা হয়। সিনড্রোম কি? যখন কোনো ডিজিজের সিম্পটম বা সাইন একসাথে ঘটে সেটা করে সিনড্রোম বলা হয়। যেমন এইডস, তাই না? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। কারণ এই এইডস এর ক্ষেত্রে যে সাইন সিম্পটম গুলি সবগুলি একত্রে ঘটে, একটা বাদ দিয়ে না, একসাথে ঘটে। সেরকম এই কিনেল কাপের ক্ষেত্রেও এই সিম্পটম গুলি একসাথে ঘটার জন্য ডিজিজ সিনড্রোম বলা হয়। এখানে দেখো মিক্সিং অফ ডিজিজ, ডগস এন্ড সার্কুলেশন অফ প্যাথোজেন। সিনড্রোমটা কখন দেখা যায়? যখন কুকুরগুলি একসাথে কোনো কারণে একত্র হয়। কোনো একটাতে যদি এই ব্যাকটেরিয়া থাকে অথবা ভাইরাস থাকে, তখন কিন্তু সার্কুলেট করে প্যাথোজেন সার্কুলেশনের মাধ্যমে এই ডিজিজটা হয়। সাধারণত কি, কি ওয়ে থেকে ট্রান্সমিশন হয়? ডাইরেক্ট কনট্যাক্ট, কন্টাজিয়াস ডিজিজ, শর্ট ডিসটেন্স অ্যারোসল ট্রান্সমিশন হতে পারে। ইনডাইরেক্ট কনট্যাক্ট বাই ফোমাইটস। ফোমাইটস কি বলতো? ফোমাইটস হচ্ছে কি ইনঅ্যানিমেট অবজেক্ট, মানে কি জড় বস্তু যেগুলি আসলে কি ভেহিক্যাল হিসেবে কোনো ডিজিজ ট্রান্সমিশনে হেল্প করে। যেমন আমাদের গামবুট অথবা আমাদের অ্যাপ্রন অথবা আমাদের কি হ্যান্ড গ্লাভস, এগুলির মাধ্যমে কিন্তু ডিজিজ ট্রান্সমিশন, ভাইরাস ব্যাকটেরিয়া ট্রান্সমিশন, এগুলিকে বলা হয় ফোমাইটস। আইডিয়াল কন্ডিশন ফর ডিজিজ স্প্রেড, ধরো বোর্ডিং কিনেল, মানে কুকুরের ঘরে একসাথে করে কুকুর দিয়ে দিছো, একটা কুকুর ইনফেকশন আছে, বাকিগুলো রয়ে যাবে। অথবা ডগ শোতে নিয়ে গেছো, তোমার কুকুরটা কোনো একটা ডগ শো হচ্ছে সেখানে নিয়ে গেছো, হবে। ট্রেনিং ক্লাব, কোনো একটা ট্রেনিং, ডগের ট্রেনিং এ নিয়ে গেছো, সেখানে অন্য কোনো একটা কুকুর, অনেক কুকুর আসছে একটা হলে, অথবা রেস মিটিং, ভেট হসপিটাল এবং ওয়েটিং রুম, সেখানে নিয়ে বিভিন্ন মিক্সিং যেহেতু গ্যাদারিং হয়, এটা জিনিসটা। স্যার আপনার সাউন্ড চলে গেছে স্যার। হ্যালো, স্যার এখন ঠিক আছে স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলতেছি যে এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, জি এখন স্যার। শোনা যাচ্ছে। বলা হচ্ছে যে এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি, যে কোনো ডগ পেট হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল কিনা, কোনো ডগ শোতে নেওয়া হয়েছিল কিনা, ট্রেনিং ক্লাবে নেওয়া হয়েছিল কিনা, তারপরেই এই কাফিং শুরু হয়েছে কিনা, এগুলি খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি। আর ডিজিজটা সাধারণত লেট সামারে খুব বেশি হয় আর কি। ক্লিনিক্যাল সাইনের মধ্যে কাফিং বলছে কি মেইন এন্ড অফেন অনলি ক্লিনিক্যাল সাইন কাফিং। কাফিং, সেই কাফিংটা কি ধরনের হবে? হার্শ, ড্রাই এন্ড হ্যাকিং কাফ। হার্শ মানে কি খুব কর্কশ কাশি, ড্রাই মানে কি শুষ্ক কাশি, এগুলো প্রোডাক্টিভ কাফ হবে না, এবং হ্যাকিং কাফ, খ্যাক খ্যাক করে কাশি দিতে থাকবে। এবং সেই কাশিটা হবে সাধারণত কোনো এক্সাইটমেন্ট হলে, এক্সারসাইজ হলে অথবা ট্রাকিয়াতে পালপেশন করলে এই কাশিটা হতে থাকবে। এইটা দেখলেই বোঝা যাবে যে এটা কিনেল কাফ। এছাড়াও মাঝে মাঝে কাশিটা ময়েস্ট হতে পারে, তবে খুব কম ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে ময়েস্ট হয়। কাশি সাধারণত ২ থেকে ৩ দিন লাস্ট করে। তারপর এমনি ঠিক হয়ে যায়। অনেক সময় এটা ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। মাঝে মাঝে এটা ৩ সপ্তাহর অধিক টাইম পারসিস্ট করে, তারপর এমনি নরমালি ঠিক হয়ে যায়। রেসপিরেটরি রেট বলা হচ্ছে যে সাধারণত নরমাল থাকে। তবে ক্যানাইন এডিনোভাইরাস 2 যেটা হেপাটাইটিস এবং হেপাটাইটিস এর ক্ষেত্রে বলছিলাম যে রেসপিরেটরি ডিজিজ করে। তখন যদি এই ক্যানাইন এডিনোভাইরাস 2 এইখানে ইনভলভ থাকে, তাহলে সাধারণত মার্কড টেকিপনিয়া এবং হাইপারএপনিয়া হবে। টেকিপনিয়া কি? ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকবে। আর হাইপারএপনিয়া হবে কি? ডিপ নিঃশ্বাস নেওয়া। হাইপারএপনিয়া হবে কি? ঘন ঘন এবং ডিপ নিঃশ্বাস নেওয়া। লাং সাউন্ড হবে কি? হার্শ, খুব মানে কর্কশ লাং সাউন্ড পাওয়া যাবে তোমরা যদি অস্কালটেশন করো। এছাড়াও স্নিজিং হবে এবং সিরাস টু মিউকয়েড, রেয়ারলি মিউকোপুরুলেন্ট নাসাল ডিসচার্জ দেখা যাবে। টিপিক্যালি কেসটা হবে কি? জ্বর থাকবে না। জ্বর থাকবে না, তবে এইটা যদি কোনো সময় নিউমোনিয়া হয় তখন জ্বর হবে, ডিপ্রেশন হবে, অ্যানোরেক্সিয়া হবে এবং মার্কড অ্যাবডোমিনাল সাউন্ড পাওয়া যাবে। ডায়াগনোসিস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে ওই ডগ মিক্সিং এর হিস্ট্রি আছে কিনা। এছাড়াও ক্লিনিক্যাল সাইন হেল্প করবে। স্পেসিফিক ইটিওলজিক্যাল ডায়াগনোসিস, যেমন বর্ডটেলা দ্বারা যদি হয় তাহলে বর্ডটেলা আইসোলেশন আইডেন্টিফিকেশন করা যেতে, ভাইরাস আইসোলেশন, অ্যান্টিবডি টাইটার দেখা যেতে পারে। ট্রিটমেন্ট এবং প্রিভেনশন এর ক্ষেত্রে বলা হচ্ছে কি মোস্ট কেস ২-৩ দিনের মধ্যে, ২-৩ সপ্তাহের মধ্যে এমনি ঠিক হয়ে যেতে পারে। তবে যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল, যেমন সালফার ড্রাগ এবং ট্রাইমেথোপ্রিম, যেটা ট্রাইমেথ্রোপিক সালফোনেমাইড
অক্সিটেট্রাসাইক্লিন, এমপিসিলিন, সেফালেক্সিন এগুলি ব্যবহার করা যেতে পারে 10 দিন পর্যন্ত। এছাড়াও তোমার জেন্টামাইসিন, কানামাইসিন এগুলি অ্যারোসল ওয়েতে ট্রান্সমিশন দিতে হবে কোথায়? কিনেলে দিলে বডিটেলার বার্ডেনটা কমে যাবে। এছাড়াও শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, এন্টিটুসিব। এন্টিটুসিব কি? বলো যে আমরা যে তুস্কা খাই, তাই না? আমাদের কফকে যেটা হালকা করে দেয়, সেগুলি দিতে হবে। ব্রঙ্কোডাইলেটর দিতে হবে যদি ব্রঙ্কোস্পাজম থাকে। আননেসেসারি এক্সাইটমেন্ট এভয়েড করতে হবে। এক্সারসাইজ, রেসিং এবং ওয়াকিং রেস্ট্রিক্ট করতে হবে। এই 1 মিনিট। কন্ট্রোলের জন্য ভ্যাকসিনেশন করতে হবে, গুড কিনেল ডিজাইন করতে হবে, ম্যানেজমেন্ট এবং হাইজিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এবং কিনেলের পিরিয়ডিক ডিপপুলেশন করতে হবে। একসাথে সবগুলো কুকুর বের করে ফেলতে হবে। তারপর ক্লিন করে ডিসইনফেক্ট করে আবার কুকুর ঢুকাতে হবে। ফুড এবং ওয়াটার ট্রাপ যেগুলি আছে সেগুলি থরলি ক্লিন এবং ডিসইনফেক্ট করতে হবে প্রিভেনশনের জন্য। ঠিক আছে? এতটুকুই পড়ানোর ছিল। থ্যাংক ইউ। মানে অনেক টাইম দিচ্ছি তোমরা। সাইফুল, কোনো কোশ্চেন না থাকলে শেষ করো। না স্যার, তাহলে স্যার শেষ করেন স্যার। পার্সেন্টেজটা দিয়ে দিও আমাকে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিবনি। থ্যাংক ইউ। কাটলাম।